নমস্কার, আমি সুদীপ নারায়ণ ঘোষ। আমি আজ আবার ফিরে এসেছি আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান ইতিহাসের আলোয় ভারত নিয়ে। আজকে নবম পর্ব। আগের এপিসোডে 1 জানুয়ারি আমি ভারত সভ্যতার উপর পরিকল্পিত আক্রমণ এই আলোচনা চক্রের ভারতের মিথ্যে ইতিহাস কেন তৈরি হলো, কার প্রয়োজনে, এই বিষয়ে আলোচনা করেছিলাম। আমি আগের পর্বে যা বলেছিলাম তার একটা ছোট সারাংশ বলে নিই। এতে 5টা মিথ্যে ছিল। প্রথম মিথ্যে, আর্য একটা জাতি, দ্রাবিড় একটা জাতি, পাশ্চাত্য সভ্যতার জন্য এই মেকি ইতিহাস তৈরি করা দরকার ছিল, এটা ওদের জন্য দরকার। দ্বিতীয় মিথ্যে, আর্যরা বহিরাগত, ওদের মতে এখানকার লোকরা ছিল বুনো, অসভ্য। তৃতীয় মিথ্যে ছিল, যখন ইউরোপীয়রা ভারতে এলো তখন ভারতীয়রা ছিল অজ্ঞ, মূর্খ, বর্বর। চতুর্থ মিথ্যে হলো, ওরাই আমাদের আলো দিল, আমাদের গণতন্ত্র, বিচার ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, ন্যায়, মানবিক মুক্তি ইত্যাদি। পঞ্চম মিথ্যে, ভারত হলো অহিংসার দেশ, প্রথমেই হাতে পেল মহাবীরকে, একদম অহিংস, তারপরে গৌতম বুদ্ধ, আর অনেকটা লাফ দিয়ে 2500 বছর পরে দাবার বোর্ডের মতো পেয়ে গেল আরেকজনকে, তার নাম মোহনদাস গান্ধী। এইবারে যে বিষয়টা আমরা বলবো সেটার শিরোনাম হচ্ছে হরপ্পা সভ্যতায় বলার ভাষা কি ছিল, কেন আমরা এই বিষয়টা বাছলাম। প্রথমেই আমরা বলেছিলাম যে ওরা একটা আর্য আক্রমণ তত্ত্ব, বাইরে থেকে আর্যরা এসেছিল, এসে আমাদের সভ্য করেছিল। এবং এই কথা বলার পর সেটা হয়েছিল আজ থেকে এই 1778 সালটাল নাগাদ, এইটুকু 76, 77, 78 ওই রকম সময় এই প্রচারটা শুরু হয়, 1876 সালে। কিন্তু তারপরে 1866 সাল নাগাদ, পরেই দুর্ভাগ্য বা সৌভাগ্যক্রমে, ওদের দুর্ভাগ্য আমাদের সৌভাগ্যক্রমে, হরপ্পা সভ্যতাকে বার করা গেল, এবং তারপরে মহেঞ্জোদারো সভ্যতা 1920 সালে বেরোল। তাতে দেখা গেল একটা উন্নত সভ্যতা ছিল। এখানে একটা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এই যে আর্য সভ্যতা বা বৈদিক বেদ ভিত্তিক সভ্যতা বা সনাতন সভ্যতা বা হিন্দু সভ্যতা, যেভাবেই বলি না কেন, এই আর্য সভ্যতার কোনো ঐতিহাসিক, বস্তুগত বা ফিজিক্যাল এভিডেন্স বা আর্কিওলজিক্যাল সাইট খুঁজে পাওয়া যাচ্ছিল না, এবং তার ফলে ওদের পক্ষে খুব সুবিধে হয়ে গিয়েছিল এটাকে মিথ্যা বলে পরিচালনা করা, এবং ওই 3500 বছরের মধ্যে ওটাকে সীমাবদ্ধ করে দেওয়া। তার আগে কিছু ছিল না। কিন্তু যখন দেখা গেল যে তার আগেকার সভ্যতার একটা অস্তিত্ব পাওয়া যাচ্ছে, তখন ওরা বললো এটা একটা আলাদা সভ্যতা ছিল। এবং ওই যারা এখনকার হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের পূর্বপুরুষ, সেই আর্যরা, তারা বাইরে থেকে ঢুকে এখানকার আদি যে সভ্যতা বা অরিজিনাল যে সভ্যতা, সেই হরপ্পা সভ্যতাকে ওরা মেরে তাদের ধ্বংস করে দিয়েছিল। তারপরে আবার বাইত্রেদ রচনা করেছে। তারপরে আরেকটা দ্বিতীয় তত্ত্ব ওরা শুরু করলো, সেটা হচ্ছে ভাষা তত্ত্ব। ওরা বলল যে এই ভাষাটা হচ্ছে দ্রাবিড়দের ভাষা, এবং এই হিন্দুদের যে ভাষা সেটা হচ্ছে সংস্কৃত ভাষা। আবার এই সংস্কৃত ভাষা হচ্ছে কি ইউরোপিয়ান বা ইন্দো ইরানিয়ান গোষ্ঠীর ভাষা, যার আদি নাকি ওই মধ্য এশিয়া বা ইউরোপ এশিয়ার মাঝামাঝি একটা জায়গায়, ককেশিয়ান অঞ্চলে কিছুটা, এতে কি বলে, ওই তুরস্কের ওইখানে কোনো জায়গায় এটার এই সভ্যতা, এই ভাষার উৎস। ওরা বলল, ওরা একটা মিল খুঁজে পেল ইউরোপীয় ভাষাগুলোর সঙ্গে, বা সংস্কৃত ভাষার শব্দ গঠন, শব্দর প্রচুর মিল পাওয়া গেল। মিলগুলো, এবং সেই যেটা মিলটা পেয়েছিল এটা মিথ্যে নয়,
এবং এটুকু ওরা বোঝালো যে এই ভাষাগুলোর মধ্যে একটা এত মিল আছে যে এর একটা কমন লিঙ্ক আছে, এদের কমন একটা পূর্বপুরুষ বা ফোরফাদার আছে ভাষারও। সেইটার নাম দিয়েছিল প্রোটো ইন্দো ইউরোপীয় ভাষা। এই রকম ভাষার কিন্তু কোনো প্রমাণ কোথাও পাওয়া যায়নি। এটা আগে বারবার বলেছি, আমরা বারবার বলতে থাকবো, এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। ইতিমধ্যে আবার আরও একটা কথা হয়েছিল যে ওরা বলছিল যে এই হরপ্পা সভ্যতার ভাষা আসলে এই দ্রাবিড় সভ্যতার ভাষা। এই দ্রাবিড় মানে যারা দক্ষিণ ভারতে আছে সেই দ্রাবিড়দের ভাষা হচ্ছে এই সিন্ধু সভ্যতার ভাষা। এই লিপিটা এদেরই তাড়িয়ে দিয়েছিল। এখন আমরা বোঝার চেষ্টা করব যে এই হরপ্পা সভ্যতার ভাষা কি দ্রাবিড় ভাষা, এটা কি সংস্কৃত থেকে আলাদা কিছু, সম্পূর্ণ আলাদা এদের সভ্যতা। কারণ একটা সভ্যতার মানদণ্ড অবশ্যই একটা মানদণ্ড তার ভাষা, তার সাহিত্য ইত্যাদি, তার সঙ্গে আছে আর্ট, তার জীবনশৈলী, সমস্ত কিছু। তাই আমরা মূল আলোচনা এবার শুরু করব। হরপ্পার লোকরা শিক্ষিত ছিল, এটা এই কারণে বলা যায় যে তারা তাদের লেখার নমুনা রেখে গেছে। তার বেশিরভাগটাই পোড়ামাটির মোহরের বা অন্যান্য শিল্পকর্মের উপরে ছোট ছোট বার্তা হিসাবে পাওয়া গেছে। সিন্ধু বা হরপ্পার বিখ্যাত সব মোহর আছে। যখন প্রথম আবিষ্কার করা হয়েছিল তখন থেকে ঐতিহাসিকদের একটা বড় লক্ষ্য হচ্ছে এই লিপির পাঠ উদ্ধার করা, যাকে বলা হয় ডিসাইফার করা, ভাষাটা কী ছিল তা চিহ্নিত করা। এদের অনেক লিপি আছে, সেই লিপিগুলো আমি দেখাতে পাচ্ছি না, দেখাতে পারলে বোঝাতে পারতাম ভালো করে যে এগুলো টেকনিক্যাল কারণে দেখাতে পারছি না, এগুলো আসলে কি ছিল, তাহলে বোঝা সহজ হতো। এই পিছনে তাকিয়ে দেখলে একটা কথা বোঝা যায় যে আর্য আক্রমণ তত্ত্ব ততদিনে, মানে যখন তথাকথিত সিন্ধু সভ্যতা আবিষ্কার হয়েছে, একটা ডগমা বা অন্ধ মতবাদের মতো হয়ে গেছে। সেটা হরপ্পার ভাষা ও তাদের লেখা বোঝার পক্ষে মস্ত বড় অন্তরায় হয়ে গেছে। কেন অন্তরায় হয়েছে না, ওরা বলে দিয়েছে এটা আর্য ভাষা, এটা দ্রাবিড় ভাষা, এটা সংস্কৃতের সঙ্গে কোনো মিল নেই। তার ফলে বারবারে বাধা পাচ্ছে, মাথার মধ্যে ওইটা রয়ে গেছে তো, কিন্তু দ্রাবিড়ের সঙ্গে মেলানো যাচ্ছে না। সংস্কৃতর সঙ্গে মেলানো যাচ্ছে কি যাচ্ছে না, তার থেকে বড় কথা দ্রাবিড়ের সঙ্গে মেলানো যাচ্ছে না। দ্রাবিড় ভাষা মানে তামিল ভাষা। এই আর্য আক্রমণ তত্ত্ব বা সংক্ষেপে এটাকে বলা হয় এআইটি, মানে আরিয়ান ইনভেশন থিওরি। এর অ্যাব্রিভিয়েটেড ফর্ম হচ্ছে এআইটি। এরা আমরা মাঝে মাঝে এআইটিও বলবো ছোট করে বলার জন্য। ওদের এই আর্য আক্রমণ তত্ত্ব অনুসারে ওরা বলে যে হরপ্পার ভাষা দ্রাবিড় ভাষার পুরনো রূপ। এর শুরু করেছিলেন ফ্রেডরিক ম্যাক্সমূলার, উইলিয়াম জোন্স, রিজলে প্রমুখ। সেসব কথা অন্য সময়ও বলেছি। তো প্রাচীনতম যে তামিল জানা গেছে সেটা 2000 বছর পুরনো, আর হরপ্পার লিপি 4000 বছরের পুরনো। তাহলে মাঝখানে এই 2000 বছর কী হলো? একটা ভাষা তো হঠাৎ করে গায়েব হয়ে যেতে পারে না। তাহলে এই মাঝখানে 2000 বছরে, আজ থেকে 2000 বছর থেকে পেছন দিকে 4000 বছর, আমরা যা কিছু বলবো এখন সব পিছনের দিকে। আজ থেকে 2000 বছর আগে আর 4000 বছর, এই 2000 থেকে 4000 বছর মানে যীশুখ্রিস্টের জন্মের আগে মাঝখানে 2000 বছরের এই যে যীশুখ্রিস্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমরা শুধু সময়টা বোঝানোর জন্য কথাগুলো বলবো। হরপ্পার লিপি 4000 বছরের পুরনো, কী করে হলো? কাজে তাদের তামিল লিপি হিসেবে পড়ার চেষ্টা ব্যর্থ হতে বাধ্য। যদিও আস্কো পার্পোলার মতো কিছু পণ্ডিত আছেন যারা এইসব চেষ্টা করেছেন। তামিল রাজনীতিবিদরা তাদের নানাভাবে পুরস্কৃত করছেন। যেই বলবে যে ওই হরপ্পার ভাষাটাই তামিলদের ভাষা, তখন তারা খুব খুশি হবে। কিন্তু শেঠনা বা ডক্টর রাজারাম চিহ্নিত করেছেন যে হরপ্পানরা আসলে পরবর্তীকাল, মানে বৈদিক সভ্যতা অনেক আগেই, বৈদিক সভ্যতার যে পরের দিক, তার মধ্যে একটা হচ্ছে সূত্রকাল পর্ব। সেই সূত্রকাল পর্বের এটা ডক্টর শেঠনা বা ডক্টর রাজারাম এইভাবে আইডেন্টিফাই করেছেন। এইবার আমার সামনে যে লিপিগুলো আছে তাতে হিন্দু সভ্যতা বা হিন্দু সভ্যতার ছাপ স্পষ্ট।
আর তাতেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে গেছে। এই ভাষাটা বৈদিক সূত্রকাল পর্বের, আগেই বলেছি, আর্কাইক বা প্রাচীন সংস্কৃত হতেই হবে। নটবর রাও এই নটবর ঝা এই লিপির পাঠোদ্ধারের জন্য যথেষ্ট অগ্রণী ভূমিকা নিয়েছেন। তিনি ভাষাটাকে বৈদিক সংস্কৃত বলে ধরে নিয়ে এগিয়েছেন, কিন্তু পরে শেঠনা গবেষণা করে এই অনুমানকে যথার্থ প্রমাণ করেছেন এবং তার পিছনের ঐতিহাসিক ব্যাখ্যাও দিয়েছেন। তারপর 2 বছর পরে তারা সিন্ধুলিপির সংকেত উন্মোচন গ্রন্থ প্রকাশ করেছেন, মানে সিন্ধুলিপির সংকেতটাকে ওরা বার করেছেন। যারা এই সমস্ত কাজ করেছেন তার মধ্যে আবার বলছি ডক্টর কেডি শেঠনা, ডক্টর নবরত্ন শ্রীনিবাস রাজারাম, শ্রী নটবর ঝা, এরা আছেন। এদের লেখা বই আছে, খুব সুন্দর সুন্দর বই, সেগুলো যদি আপনারা পারেন জোগাড় করে পড়ে নেবেন। তার অত বলা ঠিক ভালো হবে না, এই কারণেই শোনা মুখের কথা সব কথা বলা যায় না, কারণ যারা শুনছেন তারা তো রিপিট করতে পারছেন না। যে জায়গাগুলো না বোঝার মতো সেই জায়গাগুলো বুঝতে গেলে রিপিট করতে হয়, এই সমস্ত টেকনিক্যাল ব্যাপার। তো তা আমি তো আর রিপিট করতে পারবো না, তার তো বিরাট সময় লেগে যাবে, ইতিমধ্যে অনেকটা সময় চলে গেছে। পক্ষপাতদুষ্ট, এই যে পক্ষপাতদুষ্ট বলছি, বায়াসড, এই যে আর্য আক্রমণ তত্ত্বের আলোয় এই মোহরগুলো, ওরা বলে যে এই মোহরগুলো কাঁচা হরপ্পা, মানে হচ্ছে কাঁচা হরপ্পা তো প্রথম দিকের হরপ্পা, এটা মানে দ্রাবিড়, ওরা ঘুরিয়ে ফিরে দ্রাবিড় বলবি এটাকে, লিপিতে লেখা বলে ধরে নেওয়া ছিল। এমনকি আমার নিজের ব্যক্তিগতভাবে মনে আছে, আমি একসময় একেবারে নিশ্চিত ছিলাম যে হ্যাঁ এগুলো দ্রাবিড়। আমি এই নিয়ে অনেক জায়গায় আলোচনাও করেছি, হ্যাঁ এগুলো দ্রাবিড়, ওরা বাইরের থেকে এসেছিল। আর যদিও পরবর্তীকালে ওরা আবার এটাও বলেছিল দ্রাবিড়রাও এখানকার আদি নয়, এখানকার আদিবাসী হচ্ছে কি মুন্ডারা, এবং তাদেরই তাড়িয়ে দ্রাবিড়রা ঢুকেছিল, আবার দ্রাবিড়দের তাড়িয়ে আর্যরা ঢুকেছিল। এই সমস্ত অনেক গল্প, ওরা গল্প ছড়াতে খুব ভালো পারে এবং সেই দক্ষতা ওদের আছে, কিন্তু ওরা কখনো বিশ্বাসযোগ্যভাবে এর পাঠোদ্ধার করতে পারেনি। যারা এই এআইটি তত্ত্ব যারা প্রচার করতো তারা, কিন্তু রাজারাম আর ঝার মতে, তার উদ্ধৃতি চিহ্নের মধ্যে আমি বলছি যে হরপ্পা সভ্যতার অবদান এই লিপিগুলো তা বৈদিক যুগের পরবর্তী সময়কালের, মানে পরবর্তী বৈদিক যুগ, লেটার বৈদিক এজ, সেই বৈদিক যেটাকে সূত্রের মতে বৈদান্তিক সাহিত্য উপনিষদের সঙ্গে তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সূত্র সাহিত্যে যে সূক্তগুলো আছে তাই লিখন শৈলীর সাক্ষ্য বহন করে। চিত্রকল্প ও প্রতীকী এই চিহ্ন ভীষণভাবে বৈদিক। তার শব্দভাণ্ডার বৈদিক শব্দাবলীর নিরুক্ত নামে খ্যাত। এটা যক্ষের মন্তব্য আছে তার উপরে, এটার উপর নির্ভর করে এই শব্দভাণ্ডারগুলোকে বার করা হয়েছে। যক্ষের নাম কম করেও 2 বা সম্ভবত 3টে মোহরে পাওয়া গেছে। বৈদিক রাজাদের ও ঋষিদের এমনকি জায়গার নামের উল্লেখ আছে। সবথেকে আকর্ষণীয় বা ইন্টারেস্টিং হচ্ছে যে সরস্বতী নদীর উৎস আছে এবং সপ্ত অপহ কথাটার মানে দুরকম হয়। অপহ মানে জলও বোঝায়, নদীও বোঝায়। সপ্ত অপহ বা সপ্ত নদীর দেশের উল্লেখ আছে। এর অর্থ দাঁড়ায় হরপ্পা সভ্যতার সময় ঋগ্বেদ যথেষ্ট প্রাচীন হয়ে গেছে, অর্থাৎ হরপ্পার অনেক আগে ঋগ্বেদ। তা হরপ্পা যদি 4000 বছর আগে হয়ে থাকে তাহলে ঋগ্বেদ কম করেও 6-7 বছর আগে, কারণ হরপ্পা সভ্যতা 3100 থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দে পর্যন্ত বিরাজমান ছিল। তার মানে 1900 মানে আজ থেকে 4000, আর তারও 3000, তার মানে 4000 থেকে 5000। হরপ্পা সভ্যতা আজ থেকে 4000 থেকে 5000 বছর আগে পুরনো। সুতরাং 4000 খ্রিস্টপূর্বাব্দে ঋগ্বেদের অস্তিত্ব ছিল, অথচ ওরা বলতে যায় যে 3500 বছরের পরে, 3500 বছরের বেশি নয়। কিন্তু এটা দেখা যাচ্ছে ঋগ্বেদ 4000 বছরের 4000 খ্রিস্টপূর্বাব্দেও ঋগ্বেদের অস্তিত্ব ছিল, মানে থেকে 6000 বছর আগে।
এর প্রত্নতাত্ত্বিক সমর্থন রয়েছে। RS20 ধোলাভিরায় পাওয়া বিশাল হরপ্পা নগরের অনুসন্ধান করছিলেন। হরপ্পা নগর কথাটার মানে কিন্তু হরপ্পার নগর না, হরপ্পার অনুরূপ নগর ধোলাভিরায় পাওয়া গিয়েছিল। অন্যান্য প্রত্নতাত্ত্বিকদের সঙ্গে মিলে গবেষক বিস্ট সিদ্ধান্তে এসেছেন যে এই সরস্বতী অববাহিকার বৈদিক আর্যরাই সেই জাতি যারা হরপ্পার এই সমস্ত হরপ্পা অনুরূপ নগরগুলো সৃষ্টি করেছিলেন। এর সঙ্গে জড়িত অন্যান্য সভ্যতাগুলোও। এখন এটাও আবিষ্কার করা হয়েছে যে হরিয়ানা ভারতের পাঞ্জাব কিন্তু কারণ পাঞ্জাবের একটা অংশ তো পাকিস্তানে চলে গেছে, এবং হিমাচল প্রদেশে খুব ঘেঁষাঘেঁষি জায়গায়, খুব ক্লোজ জায়গাতে হরপ্পার অনুরূপ নগর সভ্যতা গড়ে উঠেছিল সরস্বতী নদীর তীর বরাবর। সুতরাং এটাকে সিন্ধু সভ্যতার বদলে সরস্বতী সভ্যতা বলা চলে, বড়জোর সিন্ধু সরস্বতী সভ্যতা। সরস্বতীর মুজে যাওয়া নদীর খাত নিশ্চিতভাবে আবিষ্কৃত হয়েছে। রাজারামের বিবরণে যেটা বলা হয়েছে আমি সেটা উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাখছি। উনি লিখছেন, শুরু হচ্ছে এইভাবে: ব্রাহ্মী লিপি হরপ্পান ভাষার লিপির থেকে এসেছে, ভীষণভাবে তার বর্ণমালার সেট থেকে ধার নিয়েছে। বস্তুত উভয়ের বৈশিষ্ট্য সম্পন্ন লেখার উদাহরণও আছে, তাই একে যুক্তিসঙ্গতভাবে হরপ্পান লিপি, প্রাচীন ব্রাহ্মী বা প্রোটো ব্রাহ্মী বলা যেতে পারে। এই লিপি উদ্ধার সম্ভব হয়েছে ঝার মতো একজন কৃতবিদ্য পণ্ডিত ও প্যালিওগ্রাফারের 20 বছরের গবেষণার ফলে। আগে যেমন বলা হয়েছে, ঝা ও আমি প্রায় 2000-এর কাছাকাছি মোহর পাঠ করেছি। এর বেশিরভাগের উল্লেখ আমরা পেয়েছি বৈদিক সাহিত্যে, বিশেষত যক্ষের নিরুক্তে। এই থিসিস প্রশ্নাতীত নয়, তিনি লিখছেন। এ নিয়ে বিতর্ক ও পাণ্ডিত্যপূর্ণ বিচার বিশ্লেষণের প্রয়োজন আছে, কিন্তু এর বিরোধীরা, তাদের মধ্যে বামপন্থীরাই বেশি, নিজেদের সপক্ষে কোনো বিশ্বাসযোগ্য তথ্য তুলে ধরতে পারেনি। তারা এক নাগাড়ে লেখকের আদর্শগত ও ধার্মিক পরিচয় নিয়ে চেঁচামেচি করেছিল। এই আর্য আক্রমণ তত্ত্ব সম্পূর্ণ মিথ্যে, ঔপনিবেশিকদের রটনা। একে বানানো হয়েছিল খ্রিস্টান ধর্ম ও প্রসারের উদ্দেশ্যে। তারা আর্যদের ধূর্ত বলতেন। ধূর্ত আর্যদের দ্বারা দ্রাবিড়ী সভ্যতার উপর আক্রমণের কোনো সম্ভাবনাই নেই, ওরা যেমনটা বলেছিলেন। কোয়েনার্ড এলস লিখেছেন, রাজারামের এই পাঠোদ্ধারের একটা মর্ম হলো এই যে হরপ্পান ও এমনকি প্রাক হরপ্পান মানে হরপ্পার আগে সমাজগুলোর লোকজন বৈদিক ভাষায় কথা বলতো এবং বৈদিক মন্ত্রের সমসাময়িক ছিল তারা। আর একটা মজার ব্যাপার হলো, অর্থাৎ কিন্তু একটা জিনিস এখানে বলা হয়ে যাচ্ছে যে বৈদিক সভ্যতার আর্কিওলজিক্যাল এভিডেন্স রয়েছেই, এবং আপনাদের জানিয়ে দিই এই প্রসঙ্গে হরপ্পার অনুরূপ নগর সভ্যতার নিদর্শন পাওয়া গেছে ভারতবর্ষের, মানে বর্তমান ভারতবর্ষের, পাকিস্তানেও পাওয়া গেছে হরপ্পা মহেঞ্জোদারো ছাড়া। হরপ্পান ওই ধরনের নগর সভ্যতার চিহ্ন পাওয়া গেছে ভারতবর্ষে কম করে 2000টা, এবং এর বেশিরভাগটাই সরস্বতীর মধ্যে যাওয়া খালের নিচে। কাজেই এদের সরস্বতী সভ্যতায় বলাটাই সঙ্গত। সিন্ধুকে সম্মান জানানোর জন্য বড়জোর বলা যেতে পারে সিন্ধু সরস্বতী সভ্যতা বা সরস্বতী সিন্ধু সভ্যতা। ওগুলো নিয়ে আলোচনা চলছে এবং ইতিমধ্যেই প্রস্তাব দেওয়া হয়েছে। দেখা যাক, আস্তে আস্তে এগুলো তো একবারে হবে না। আরেকটা মজার ব্যাপার হলো, অষ্টাদশ শতকের জ্যোতির্বিদ জন প্লেফেয়ার বলেছিলেন যে হিন্দুদের ব্যবহৃত জ্যোতির্বিদ্যার সারণী মানে টেবিল, যে কোনো জায়গায় ব্যবহৃত সারণীর তুলনায় অনেক বেশি উন্নত। মনে করা হয়েছিল তার মতো খ্রিস্টান ধর্মের অস্তিত্ব বা তাদের টিকে রাখার পক্ষে বিপজ্জনক। তিনি জোরের সঙ্গে বলেছিলেন যে হিন্দুদের ব্যবহৃত জ্যোতির্বিদ্যার সারণী কলিযুগ থেকে আরম্ভ হয়েছে। ওরা কলিযুগ যেটাকে বলা হয় সেই যুগান্ত থেকে আরম্ভ হয়েছে, আর এটা বর্তমান যুগের থেকে মানে খ্রিস্টান যুগের থেকে 3102 বছর আগে শুরু। তিনি একাধারে গণিতবিদ ও ভূতত্ত্ববিদ ছিলেন এই প্লেফেয়ার। তিনি নানান ধরনের জ্যোতির্বিদ্যার সারণী অধ্যয়ন করেছিলেন। বস্তুত সেসব ভারতের বিভিন্ন স্থান থেকে তিনি জোগাড় করেছিলেন। তিনি এই সিদ্ধান্তে এসেছিলেন যে যেহেতু ব্রাহ্মণদের জ্যোতির্বিদ্যা কলিযুগের প্রারম্ভে খুবই নিপুণ ছিল, ব্রাহ্মণদের মানে এখানে হিন্দুদের বোঝাতে চেয়েছেন, নিপুণ ছিল, তাই অবশ্যই এই তারিখের অনেক আগে এর উৎস লুকিয়ে আছে। মানে একদিনে তো আর কেউ ওই সমস্ত গণনা করতে পারে না, যে তারাদের অবস্থান, গ্রহের অবস্থান, এই যে চার্ট তৈরি,
এই যে টেবিল আকারে একটা শ্রেণীবদ্ধভাবে ছক করে করে লেখা, এটাকে টেবিল বলে। এই টেবিলগুলো একদিনে তৈরি হয় না, তাদের অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক অবজারভেশন করতে হয়েছে। তখন তো আমরা জানি না যে টেলিস্কোপ ছিল কি ছিল না, তারা কি খালি চোখে দেখতেন, কি করে করতেন, এই প্রশ্নগুলো আসছে। কিন্তু তারা করেছিলেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং যখন করেছিলেন সেটাই আজ থেকে 5,000 বছর আগে, তাহলে তারও আগে থেকে সভ্যতাটা শুরু, তাহলে এটা হতে পারে না। তিনি আরও লিখছেন, তিরুভাল্লুয়ারের সারণীগুলো পূর্বে বর্ণিত সারণীগুলোর থেকে আকারে অনেক আলাদা, তবে তাদের অনেক উপাদানের সঙ্গে সেগুলো মিলে যায় পুরোপুরি। তারা মনে করে বছরের একই দৈর্ঘ্য, গ্রহের একই গড় গতি মানে মিন ভেলোসিটি, এবং সূর্য ও চাঁদের একই রকম স্থানিক দূরত্ব, তারা প্রায় একই মেরিডিয়ানের সঙ্গে যুক্ত। কিন্তু যে পরিস্থিতিতে তাদের আলাদা মনে হয় সেই সময়, অর্থাৎ খ্রিস্টের জন্মের 3102 বছর আগে থেকে কলিযুগ শুরু হয়। অতএব আমাদের অবশ্যই জানতে হবে এই যুগটা আসল নাকি কাল্পনিক, অর্থাৎ এটা প্রকৃত পর্যবেক্ষণ করে বেরিয়েছে না অন্যান্য সারণীর আধুনিক যুগ থেকে গণনা করা হয়েছে। পরবর্তীকালে পর্যবেক্ষণ করা না, এটা কি পরবর্তীকালে পর্যবেক্ষণ করা হয়েছে না অন্যান্য জাতির জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান থেকে ধার করা হয়েছে, নাকি নিজেদের মস্তিষ্ক প্রসূত যুগের কল্পনা করা হয়েছে যা কলিযুগের কল্পিত আর উদযাপিত যুগের সঙ্গে মিলে যায়। এটা কি অহংকার না কুসংস্কার থেকে এসছে? তারা মহাকাশের জ্যোতিষ্ক মণ্ডলীগুলোর স্থান উল্লেখ করেছেন এবং তাদের পূর্বপুরুষরা যা দেখেছিল বলে তারা ভান করে, তাই তারা কেবল গণনা করেছে। এবং এটা করতে গিয়ে ব্রাহ্মণরা, এখানে ব্রাহ্মণরা মানে পড়ুন হিন্দুরা, নিশ্চয়ই আমাদেরকে তাদের ভণ্ডামি শনাক্ত করার অব্যর্থ উপায় হাতে তুলে দিয়েছে। আসলে এটা একটা যে তখন এই সমস্ত আধুনিক যে যন্ত্রপাতিগুলো ছিল না, তাহলে তারা কি করে করেছিল? আজ থেকে 4,500 বা ওই রকম 5,000 বছর আগে নিখুঁত কীভাবে সম্ভব, তা কিন্তু এটা সম্ভব করেছিলেন জ্যোতিষ্কগুলোর অবস্থান। বলছেন যে এই যে আধুনিক বিজ্ঞানে কি করেছে, মাধ্যাকর্ষণ তত্ত্বের সাহায্য, ওরা বলছেন যে যদি মাধ্যাকর্ষণ তত্ত্বের সাহায্য না পেত এবং 100 বছর ধরে অবিরাম প্রচেষ্টার পর ইন্টিগ্রাল ক্যালকুলাস যদি না আমাদের এই সৌর ব্যবস্থায় গ্রহগুলোর নিজেদের মধ্যেকার পারস্পরিক ক্রিয়ার ফলে যেসব অস্থিরতা বিরাজ করে তা নিখুঁতভাবে বার করত, তাহলে টেলিস্কোপ এবং পেন্ডুলাম থেকে ইউরোপের আধুনিক জ্যোতির্বিজ্ঞান যে এত নির্ভুলভাবে সব বার করেছে তা করতে পারত না। প্লেফেয়ার বলেছেন যে হিন্দুদের অত্যন্ত উন্নত গণিত এবং জ্যোতির্বিজ্ঞান প্রাচীনকালে বিজ্ঞানের অগ্রগতি নিদর্শন। তখন সমস্ত ইউরোপ বর্বর বা মনুষ্য বসতিহীন ছিল, এটা আমরা বলছি না, বলছেন একজন ইউরোপীয় এবং বৈজ্ঞানিক। যদি তার প্রায় 5,000 বছর পরে ইউরোপে মহাকর্ষের সূক্ষ্মতম ফলাফলের উপর নানা গবেষণা একে অপরের সহায়তায় না আসতো, তবে সেটা তারা করতে পারতো না। অর্থাৎ বলছেন ইউরোপ তো অনেক কিছু করে এটা পেয়েছে, ভারতীয়রা কি করে করলো, এটা কিন্তু করেছিল, এটা নিয়ে কোনো সন্দেহ করা যাচ্ছে না। সেই সময় ভারতে সেই সব পর্যবেক্ষণ হয়েছিল। এটা মানবজাতির ইতিহাসে এখনও পর্যন্ত বিজ্ঞানের এবং তার নানান বৈপ্লবিক আবিষ্কারের সবথেকে ইন্টারেস্টিং এক্সাম্পল। যে কোনো যন্ত্রপাতি ছিল না, যন্ত্রপাতি থাকার কোনো প্রমাণ নেই, কিন্তু তারা এটা করেছিলেন। তিনি হিন্দুদের ব্যবহৃত জ্যোতির্বিজ্ঞান সারণীগুলোর বিভিন্ন প্যারামিটার বা পরামিতি নিখুঁতভাবে যাচাই করেছিলেন। তার মধ্যে গ্রীষ্মমণ্ডলীয় বছরের দৈর্ঘ্য, সূর্যের কেন্দ্রের সমীকরণ এবং গ্রহ নক্ষত্রের তির্যক গতিপথ সব অন্তর্ভুক্ত ছিল। তার মতে এই সিদ্ধান্তে আসা স্বাভাবিক যে হিন্দুদের দ্বারা সৌর বছরের নির্ণয় কলিযুগের 1200 বছর আগে বা খ্রিস্টীয় যুগের অন্তত 4,300 বছর আগের মতো প্রাচীন। খ্রিস্টীয় যুগের আগে 4,300 মানে হচ্ছে 6,300, মানে যাই করি না কেন বেদের পিরিয়ডটা চলে যাচ্ছে 5,000 বছরের পিছনে। 1500 খ্রিস্টপূর্বাব্দের আগে যদি এই তথাকথিত আক্রমণকারী মানে ব্রাহ্মণরা মানে হিন্দুরা না থাকতো, তাহলে প্লেফেয়ারের বলা 4,600 বছরের পুরনো সারণীগুলো কে তৈরি করেছিল? আমি আজকে এই প্রশ্নটা তুলে দিয়ে শেষ করে দিচ্ছি। তা অনুষ্ঠানটা আমি পরে আসবো।
আজকের এই অনুষ্ঠানটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইগুলো না করলে এই অনুষ্ঠানগুলো চালানো যায় না। কাজে আপনাদের সহমর্মিতা, সহানুভূতি এবং উৎসাহ, আগ্রহ, এই সমস্ত কিছুর উপর এই অনুষ্ঠান চালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, পুরোপুরি থাকছে। কাজে আবার বলছি, শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।